পরিচয় নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ সমগ্র বিশ্বের কাছে যিনি পূজিত সেই ভারতবর্ষের সেই মানুষটি আমাদের কাছে যিনি জাতির জনক নামে পরিচিত, তিনি সর্বজন বিদিত। তবে আজকে আমি যে বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি তুলে ধরব সেটি প্রাসঙ্গিকতা অবশ্যই একটু অন্যরকম। আমরা রাজনৈতিক গান্ধীকে জানি, আমরা সমাজ পরিবর্তনে নতুন ভাবনা নিয়ে গান্ধীজি যে উদ্যোগী হয়েছিলেন সেই পরিচয়ও গান্ধীজির জানি, কিন্তু আমরা কি জানি বর্তমান বিশ্ব জুড়ে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার একটি প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ। সেই পরিবেশ রক্ষার জন্য পরিবেশবিদরা নানান গবেষণা করছেন এবং আমরাও প্রচুর সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করছি যাতে এই পরিবেশকে চরম অস্তিত্বের সংকট থেকে এখনো পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা করে রুখতে পারি। কিন্তু দেশ গড়ার যারা কারিগর ছিলেন সেই রকমই তাদের মধ্যে অন্যতম গান্ধীজি। আপনারা কি জানেন গান্ধীজিও কিন্তু একটি পরিবেশ সত্তা মানসিকতা নিজের মধ্যে উনি চরিতার্থ করেছিলেন এবং নানান কাজে তা প্রকাশ করার জন্য উনি কিন্তু প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন। সুতরাং সেই পরিপ্রেক্ষিতেই আমি আমার বক্তব্যের বিষয়বস্তুকে নির্ধারণ করেছি পরিবেশবিদ মহাত্মা গান্ধী। সমগ্র বিশ্বের কাছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যেমন একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম কাণ্ডারী হিসেবেই সুপরিচিত, আবার একটি সর্বমঙ্গলময় সমাজ গঠনে তার আদর্শ ও দর্শনের সুপরিকল্পিত চিন্তা ভাবনাও তাকে কিন্তু সমগ্র বিশ্ববাসীর কাছে মহামানবে পরিণত করেছিল। অর্থাৎ তিনি ছিলেন সর্বজন বিদিত একজন মানবতাবাদী ও মানুষের সার্বিক কল্যাণে সমগ্র বিশ্বময় এক শান্তি ও হিংসা বিদ্বেষহীন সমাজ গঠনের লক্ষ্যে নিয়োজিত ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক পথপ্রদর্শক। তবে খুব কম মানুষই জানেন যে এই মানুষটি ছিলেন একজন পরিবেশবাদী। এর কারণ হিসেবে আমি বলতে পারি গান্ধীজির জীবদ্দশায় হয়তো পরিবেশগত অবক্ষয় বর্তমান সময়ের মতো এতটা প্রকটতর আকার ধারণ করেন। অধিকাংশ ক্ষেত্রেই গান্ধী পরবর্তী যুগে পরিবেশগত নানান সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে এবং বর্তমানে সাম্প্রতিককালে মনুষ্য জাতি নিজেদের অস্তিত্ব রক্ষাতেই পরিবেশের ক্রমশ স্বাস্থ্যহানিকর ঘটনাগুলির প্রতি আমাদের উদ্বেগ অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা গ্রহণ করতেও বাধ্য হয়েছি। তবে ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তবে আমরা কিন্তু এমন কিছু মানুষের সন্ধান পাই যারা কিন্তু নানানভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পাশ্চাত্যের শিল্প বিপ্লব অনুসরণ করার জন্য মনুষ্য জাতি যে ধরনের বিকাশের পথ অনুসরণ করছে তা ক্রমান্বয়ে মানুষের আশ্রয়স্থল প্রকৃতি ও পরিবেশের অবক্ষয়ের চরম বিপদের বার্তাকেই সুদৃঢ় করছে। পরিবেশের এমনই অবক্ষয়ের প্রতি সন্দিহান ও সচেতন এরকমই একটি পরিচয় প্রকাশকারী মানুষ ছিলেন অবশ্যই আমাদের মহাত্মা গান্ধী। শিল্প বিপ্লবের সময় শিল্প বিপ্লবের কালকে অতিক্রম করে আজকের যে মানব সভ্যতা, আজকের যে আধুনিক মানব সভ্যতা, সেখানে কিন্তু প্রযুক্তি বিপ্লবের সংগঠনের মুখে আমরা এসে দাঁড়িয়েছি। উন্নত দেশগুলির তারা দাবি করছে, ইতিমধ্যেই তারা দাবি করছে যে তারা এটি সাধন করেছে এবং উন্নতশীল দেশগুলি এটিকে তাদের রাষ্ট্রীয় প্রচেষ্টার অন্যতম লক্ষ্য বলেও ধার্য করেছে। জীবনযাত্রার চরম ও সকল রকম স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা আনাই এর মূল উদ্দেশ্য বলেই মনে হয়। কিন্তু যদিও অর্থনৈতিকভাবে অনুন্নত দেশগুলি
দারিদ্র দূরীকরণে এটিকে অন্যতম বিকল্প হিসেবেও মেনে নিয়েছে। কিন্তু এটা কি বোঝা যাচ্ছে যে এই কাজটি সাধন করতে গিয়ে যে বিপজ্জনক দুটি সমস্যা পৃথিবী জুড়ে আমরা স্পষ্ট করে ফেলেছি, তা কিন্তু অগোচরেই আমরা কিন্তু বুঝতে পারি। আর এই সমস্যা দুটির একটি হলো প্রাকৃতিক সম্পদের ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্তি ও দ্বিতীয়টি প্রাকৃতিক ভারসাম্যহীনতা ও দূষণ। আর পরিবেশের দূষণের মাত্রা এমন বেড়েছে যে মাত্র সামান্য একটি উদাহরণই কিন্তু আমি আজকে তুলে ধরতে পারি, যেটা আমাদের যথেষ্ট আতঙ্কিত হবার কিন্তু কারণ। একটি রোগের নাম সিউডোরুট। এই সিউডোরুট নামে একটি রোগ শিল্প উন্নতশীল দেশে খুবই দেখা যাচ্ছে আজকের দিনে, যাতে শ্বাসরোধের ফলে কম বয়সী ছেলেমেয়েরা ক্রমশই কিন্তু মৃত্যু মুখে পতিত হচ্ছে। আজকের পরিবেশের ক্রমাগত অবক্ষয়ের দিকে আমরা যদি একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে আমরা দেখতে পাই ওজোন স্তরের হ্রাসকরণ, অ্যাসিড বৃষ্টিপাতের পুনরাবৃত্তি এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাবের ফলে পৃথিবীতে উষ্ণায়নের ক্রমবর্ধমান পরিস্থিতি প্রকৃতি ও পরিবেশের সমস্যার অস্তিত্বের গুরুতর নির্দেশক। ইতিমধ্যেই কিন্তু অসংখ্য প্রজাতির প্রাণী, পাখি, গাছপালা আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। মরুভূমি অঞ্চলের গঠন দ্রুত গতিতে বাড়ছে। বনাঞ্চলের হ্রাসপ্রাপ্তি, ধূমপান ও ক্ষতিকারক গ্যাসের যে ক্রমবর্ধমান নির্গমন কেবল বায়ুমণ্ডলকেই দূষিত করে তুলছে তা না, তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশগুলিতেই প্রতিকূল পরিবেশে বিরূপ জলবায়ু পরিস্থিতিকেও কিন্তু এই ঘটনা প্রভাবিত করছে। শিল্পের অপরিশোধিত বর্জ্য এবং আমাদেরই ব্যবহৃত প্লাস্টিক বা সিনথেটিকের পরিবেশে নিষ্ক্রামণ উন্নত এবং অনুন্নত দেশগুলি সহ সমগ্র বিশ্বের প্রকৃতি ও পরিবেশের উপর এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি? ফলস্বরূপ মানুষের স্বাস্থ্য ও জীবনযাপনের উপর এই সমস্ত কারণগুলি সংশ্লেষিত প্রভাব সমগ্র মনুষ্য জাতির মধ্যে এক বিশেষ উদ্বেগজনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি, যাকে আমরা বাস্তুতান্ত্রিক বলেও বর্ণনা করতে পারি, আমরা যদি দেখি তারই কিন্তু বহিঃপ্রকাশ এই ছবিটি। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকৃতির ওপর কর্তৃত্বই মানুষের স্বাভাবিক অধিকার এবং একে সর্বতোভাবে জয় করাতেই তার আনন্দ। যত ভাবে কাজে লাগানো যাবে, যত সুযোগ তার থেকে গ্রহণ করা যাবে, ততখানি স্বাচ্ছন্দ্য ও মুক্তি মানুষ লাভ করবে। এই পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধীর এই কথাটি আমি যেটা এখন বলতে চলেছি সেটি কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে হতে পারে। কি সেই কথাটি? তিনি বলছেন, এই আধুনিক সভ্যতা আজ এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে একজনকে কেবল ধৈর্য ধরতে হবে ও এটি আত্মধ্বংসকারী হবে। এই প্রসঙ্গে তার আরো একটি সাবধান বাণী আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করতেই পারি। তিনি বলেছিলেন, সম্পদের দ্রুত বৃদ্ধি ও প্রকৃতির উপর আমাদের ক্রমবর্ধমান আধিপত্য আমাদের সভ্যতার উপরে গভীরভাবে চাপ সৃষ্টি করেছে এবং নানা ধরনের সামাজিক অনৈতিকতাও সৃষ্টি হয়েছে, যা বিস্ময়কর ও অভূতপূর্ব। এটি কিন্তু গান্ধীজি বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে সেটি কিন্তু মনে হয় খুবই প্রাসঙ্গিক তার এই কথাগুলো। এর প্রায় বিপরীত ও অন্য একটি দৃষ্টিভঙ্গি যার পূর্ণ সমর্থক ছিলেন মহাত্মা গান্ধী, তা হল প্রকৃতি সৃষ্টিরই অঙ্গ। সহযোগের ভিত্তিতেই, আত্মীয়তার বন্ধনেই মানুষ ও প্রকৃতি সভ্যতার পথে এগিয়ে চলেছে। অর্থাৎ কি না, একে অপরের পরিপূরক। এবং মুক্তির অর্থ
প্রকৃতির উপর আধিপত্য কখনোই নয়, তাকে শোষণও নয়, বরং আমাদের প্রয়োজনে তাকে সংরক্ষিত করতে হবে। উপনিষদে একটি বাণী রয়েছে, আমরা হয়তো অনেকেই জানি, সেটি কি? যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈভবৎ বীজানাত। গান্ধীজি গভীরভাবে বিশ্বাস করতেন ও সেই জন্য তিনি মনে করতেন যে এই জগতের উৎপত্তি কেবল বস্তুগত নয়। ঈশোপনিষদের প্রথম শ্লোকটি যদি আমরা চিন্তা করি, ঈশা বস্ত্রময়ীনম সর্বং ইত্যাদি, অর্থাৎ এই জগৎ যার মধ্যে সবকিছুই রয়েছে তা একই বস্তুর অঙ্গ, তাকে সংযমের সঙ্গে ব্যবহার করা উচিত, লোভ করা উচিত না। আর এর অন্তর্নিহিত বাণী ছিল গান্ধীজির আদর্শ ও জীবনযাত্রার মূল ভিত্তি। এবং এরই প্রসারণ হিসেবে 1908 সালে গান্ধীজি লিখছেন তার হিংসারাজ গ্রন্থটি। আর এই হিংসারাজ গ্রন্থে তিনি লিখলেন, পৃথিবী প্রত্যেক মানুষের প্রয়োজনকে তৃপ্ত করার জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে, কিন্তু লোভের জন্য কোনো ব্যবস্থাই রাখেনি। এই যে উপলব্ধি, এই উপলব্ধির গভীরতম যে তাৎপর্য, প্রকৃতিকে সেইভাবেই কিন্তু দেখতে চেয়েছিলেন তিনি, এবং সেইভাবেই প্রকৃতির সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই জন্যে প্রকৃতি কোনো সময়ে তার কখনো শিক্ষক হিসেবে পদার্পণ করেছে, কোনো সময়ে আবার তার প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থার অনুশীলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অংশ বলে তিনি বিবেচনা করেছেন। তিনি লিখছেন, আমি কোট আনকোট বলছি, কোট, অহিংসা ও প্রেমের পাঠ আমি প্রকৃতির কাছ থেকেই নিয়েছি, আনকোট। বিবাদ বিসংবাদ মেটানোয় গান্ধীজি স্পষ্ট পদ্ধতি সত্যাগ্রহের মূল ভিত্তি ছিল এই মানবিক গুণ দুটি। আমরা যদি 1946 সালে 18ই মে সন্ধেবেলায় একটি প্রার্থনা সভায় গান্ধীজির একটি বাণী আজকের দিনে আমরা আলোচনা করি, সেই বাণীটি ছিল এই রকম, যে গাছ সারাদিন প্রখর সূর্যের তাপ সহ্য করে, কিন্তু শ্রান্ত পথিক যে তার আশ্রয় গ্রহণ করেছে তাকে শীতল ছায়া দান করে, আর যারা তার দিকে পাথর ছোঁড়ে তাদের ফল দান করে সে উত্তর দেয়। সহজীবন ও সমজীবনের এই যে তত্ত্ব, এই তত্ত্বে আস্থাবান সর্বোদয় সমাজের রূপ প্রকৃতির রাজত্বে তার সুশৃঙ্খল জীবন ছন্দের মধ্যে গান্ধীজি কিন্তু দেখতে চেয়েছিলেন এক সংঘাতহীন বর্ণাশ্রম ব্যবস্থার সমর্থনও পেয়েছিলেন এই প্রকৃতির আচরণের মধ্যে থেকে। গান্ধীজি স্পষ্টতই ভবিষ্যতের এই ভয়াবহ সমস্যার সমাধানগুলি অনুধাবন করতে পেরেছিলেন তার জীবনে। তার রচিত, আমি একটু আগে হিংসারাজের কথা বললাম, তার রচিত এই হিংসারাজ গ্রন্থে আধুনিক সভ্যতায় বিকশিত হবে যে ভারতবর্ষ গঠনের বার্তা তিনি প্রকাশ করেছিলেন, সেখানে কিন্তু মানব জাতির এই ভবিষ্যৎ দুর্যোগের বিরুদ্ধেও সতর্ক করার প্রয়াস তিনি করেছিলেন। তিনি সেখানে স্বাধীনতার পরে একজন ভারতীয় সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা ও পরিকল্পনাকারী হিসেবে একটি স্বপ্নীল ভারতবর্ষের চিত্র ফুটিয়ে তুলেছিলেন, যা ছিল প্রকৃতপক্ষে একটি বিজ্ঞান ভিত্তিক ও সংস্কৃতি ভিত্তিক একটি সুপরিকল্পিত মডেল, এবং যার মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মনুষ্য জাতির পারস্পরিক সাহচর্যে গঠিত হওয়া সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণে গড়ে ওঠা একটি আদর্শ সমাজের প্রকৃত মডেল হিসেবে সেটি কিন্তু আধুনিক সমাজেও পরিগণিত হতে পারে। প্রকৃতির নিয়মে এই পাঠকে বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলনের সময় তিনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। 1910 সালের 5ই ফেব্রুয়ারি
দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন যখন পূর্ণ মাত্রায় চলছে, তখন তার সম্পাদিত ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় প্রকৃতি ও সভ্যতা এই শিরোনামে একটি প্রবন্ধের মারফত প্রকৃতির আচরণের উদাহরণ দিয়ে তার সহযোদ্ধা ভারতীয় সত্যাগ্রহীদের সম্পদের প্রতি মোহ, ভোগবিলাস, মিথ্যাচার এই ধরনের আচরণ ত্যাগ করে আন্দোলনকে আরো গভীরভাবে যাতে তারা নিয়োজিত হতে পারেন সেই বিষয়ে কিন্তু তিনি বর্ণনা করেছিলেন। সত্যের প্রতি নিষ্ঠাবান হতে আহ্বান জানিয়েছিলেন গান্ধীজি। তিনি লিখেছিলেন, প্রকৃতি অবিরাম ভাবে তার কাজ করে চলে, মানুষ সবসময় তার লঙ্ঘন করে। প্রকৃতি নানান ভাবে মানুষকে জানায় পৃথিবীতে এমন কিছুই নেই যা পরিবর্তন হয় না, যা ক্ষয়প্রাপ্ত হয় না। গান্ধীজি মানব প্রকৃতি সম্পর্কের আদিমতম রূপ পুরোপুরি বুঝতে পেরেছিলেন, এবং শুধু বুঝতেই পারেননি, তিনি তার জীবন, সমাজ ও রাজনীতির তত্ত্ব এবং দর্শনের সাথে একে একত্রিত করতে চেয়েছিলেন। মানব অস্তিত্ব রক্ষার জন্য প্রকৃতির লাবণ্য ও সংবেদনশীলতার এই যে উপলব্ধি, তাকে কিন্তু পরিবেশবাদী হিসেবে নিজের কর্মকাণ্ডকে নিয়োজিত করবার জন্য সমানভাবেই উৎসাহিত করেছিল। অথচ তিনি এমন কোন পরিবেশবিদ নন যিনি ওজোন স্তরের হ্রাসের কারণ ও পরিণতি বিশ্লেষণ করবেন, বা পরিবেশগত বিপদের বিরুদ্ধে সুরক্ষার সুপারিশ করতে সক্ষম এরকম কোনো ব্যক্তিত্ব তিনি ছিলেন না। অথচ প্রাকৃতিক উপাদানের অনুশীলনের পক্ষপাতী ছিলেন, যা কোনোভাবেই পরিবেশের সমস্যার কারণ না হতে পারে। প্রকৃতির যে অনাবিল সৌন্দর্য, তা কিন্তু কেবল আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই নন, গান্ধীজিকেও গভীরভাবে আকৃষ্ট করেছিল। প্রকৃতির ক্রোড়ে, সবুজের সমারোহে, স্নিগ্ধ মালিনীর তীরে সহজতম একটি জীবন যাপন, অথচ উচ্চ চিন্তায় মগ্ন প্রাচীন ভারতীয় তপবন সমাজ হয়তো আমরা প্রত্যক্ষ করেছি আমেদাবাদের সবরমতী আশ্রম বা ওয়ার্ধার সেবাগ্রাম আশ্রম, অথবা গান্ধীজি স্থাপিত অন্য আশ্রমগুলোর অন্যতম অনুপ্রেরণাও হয়েছিল কিন্তু তার এই চিন্তা ভাবনা প্রকৃতির প্রতি। গান্ধীজি পরিকল্পিত যে শিক্ষা ব্যবস্থা, তা আমরা নই তালিম রূপে জানি। এই নই তালিম, এই যে শিক্ষা ব্যবস্থা, গান্ধীজি পরিকল্পিত যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যেও প্রকৃতির সাহচর্যের কথা কিন্তু বলা হয়েছে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্যই এর প্রয়োজনীয়তা স্বীকারও করা হয়েছে। প্রকৃতির উপাদানকে আরো এককভাবে কাজে লাগিয়েছিলেন গান্ধীজি তার অনুশীলিত চিকিৎসা পদ্ধতিতে, যা আমাদের কাছে প্রাকৃতিক চিকিৎসা নামে প্রসিদ্ধি লাভ করেছে। তিনি বলতেন, এ হলো প্রকৃতিগত উপায়ে স্বাস্থ্য ও আনন্দকে সুরক্ষিত করা। প্রকৃতির নিয়ম মেনে চলা ও অতিরিক্ত কিছু না করাই হলো প্রকৃতিগত উপায়। আর যে 5টি উপাদান দিয়ে তৈরি আমাদের দেহ, মন, তা হলো কি? তা হলো প্রকৃতির 5টি উপাদান: জল, বায়ু, মাটি, আকাশ ও আগুন। এদের যথাযথ প্রয়োগের দ্বারা রোগ নিরাময় করাই হলো প্রাকৃতিক চিকিৎসার মূল কথা। এই প্রসঙ্গে বলে রাখি, পুনা শহরে এমন একটি প্রতিষ্ঠানও গান্ধীজি স্থাপন করেন, যেখানে তিনি 1932 সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারার বিরুদ্ধে আমরণ অনশনে ব্রতী হয়েছিলেন। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে স্বকণ্ঠে জীবন যখন শুকায়ে যায় এই গানটি গান্ধীজিকে শুনিয়েছিলেন। আজকে আমরা পুনেতে গেলে গান্ধীজি প্রতিষ্ঠিত এই প্রাকৃতিক উপায়ে চিকিৎসা পদ্ধতি রপ্ত করবার যে প্রতিষ্ঠানটি, সেটি কিন্তু আমরা সেই স্থানেই দেখতে পাব। একজন পরিবেশবাদী হিসেবে গান্ধীজির বর্তমান প্রাসঙ্গিকতা শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গি বা মানব প্রকৃতি সম্পর্ক স্থাপনের মধ্যেই যদি সীমাবদ্ধ আমরা ভাবি, তাহলে হয়তো ভুল ভাবা হবে।
তিনি জীবনের সব পর্যায়ে প্রকৃতির প্রতি তার উপলব্ধিগুলিকে অনুশীলনের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এমনকি মহাত্মায় আখ্যায়িত হবার বহু পূর্বেই এই আদর্শ তিনি ছোট ছোট সম্প্রদায় গঠন করে তাদের মধ্যেও পরীক্ষা স্বরূপ প্রয়োগ করার চেষ্টা চালিয়েছিলেন। আমরা যদি দক্ষিণ আফ্রিকার কথা চিন্তা করি, যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মায় পর্যবেসিত হওয়ার একটি প্রথম ধাপ হিসেবে যে দেশটিতে, যেখানে সত্যাগ্রহ আন্দোলনের প্রথম আন্দোলনটি শুরু হয় অপশাসনের বিরুদ্ধে, সেই দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনার সময় গঠিত দুটি আশ্রম, ফিনিক্স আশ্রম ও টলস্টয় ফার্ম, আজও কিন্তু সেই সাক্ষ্যই বহন করে। তিনি ভারতবর্ষের গ্রামীণ অধ্যুষিত অঞ্চলের দারিদ্র, নিরক্ষরতা এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে ব্যথিত হয়েছিলেন, খুবই ব্যথিত হয়েছিলেন। তাই রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু গঠনমূলক কর্মসূচিরও প্রবর্তন করেছিলেন। আমাদের এই জাতির জনক মহাত্মা গান্ধী, সহস্রাব্দের শ্রেষ্ঠ মানুষ হিসেবে খ্যাত আমাদেরই এই মহাত্মা গান্ধী, যিনি একমাত্র মানুষ, যিনি একমাত্র ব্যক্তি, যিনি এতটা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই সমস্যাগুলির প্রতি এত বেশি সময় ও শক্তি ব্যয় করেছিলেন। তবে তার উদ্বেগগুলি শুধুমাত্র যে মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, কারণ তিনি সর্বপ্রকার জীবের ঐক্যের মধ্যেই সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। এবং সেই কারণেই তিনি এটাও বিশ্বাস করতেন যে মানুষের তার চারপাশের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করাই উচিত, তাকে ধ্বংস করে নয়। আজকে যে বিশ্বে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সমগ্র বিশ্ব যখন বিভিন্ন কর্মসূচিমূলক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করবার প্রয়াস করছি, তার প্রতি নানাভাবে শ্রদ্ধা নিবেদন করছি, সেই কর্মকাণ্ডের সাথে যদি আমরা প্রত্যেকেই একজন সুনাগরিক হিসেবে আমাদের পরিবেশের অস্তিত্ব রক্ষার দায়িত্বে যদি নিজেদেরকে আরো একটু সচেতন করতে পারি, তবে হয়তো আমার মনে হয় পরিবেশবিদ গান্ধী ভাবনার সত্তাকে নতুন সমাজ গঠনের লক্ষ্যে পুনরায় নিবেদন করতে আমরা সমর্থ হব। আর সেখানেই সার্থক হবে মহাত্মা গান্ধীর কাঙ্ক্ষিত ধ্যানের ভারত গঠনের স্বপ্ন, যেখানে সকলের হবে সমান অধিকার। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুকণ্ঠে আমরা একদিন আবারও হয়তো উচ্চারণ করতে পারব, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ়